আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে এই বিষয় নিয়ে কথা বলবো কি বলবো না। তারপরে মনে হলো কথা বলি। আর বিষয়টা হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উনি কমেন্ট করেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান বা গবেষণার মান সেটার সাথে উনি তুলনা করতে গেছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির যে দ্বন্দ্বের জায়গাটা আছে বা যেটা চিন্তা করছেন উনি সেখানে তার মতো মতামত দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবেই চিন্তা করেন না, কোচিং সেন্টার হিসেবে চিন্তা করেন। আমি আসলে এই জায়গায় কিছু অংশ নিজের মতামত বলছি। এবং এই মতামত বলার পার্সপেক্টিভ হচ্ছে কয়েকটা। প্রথমত হচ্ছে যে আমি পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে। এবং এরপরে গিয়ে দেখা গেল যে ওখান থেকে পড়ালেখা করার পরে আমি আরেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি এবং সেখানে আমি কাজ করেছি হচ্ছে টারশিয়ারি এডুকেশনে, শিক্ষকদের ডেভেলপমেন্টের জন্য বা কারিকুলামগুলো কেমন হবে বা আমরা কী কী টেকনোলজি ইনকর্পোরেশন করতে পারি শিক্ষায়। পরে ইউজিসির সাথে টিচারদের ট্রেনিং নিয়ে কিছু কাজ করা হয়েছে। মোটামুটি আমার পুরো ক্যারিয়ারটা ইউনিভার্সিটি থেকে আসার পরে একাডেমিয়াতে সেটা আমার ছিল হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কীভাবে ডেভেলপ করা যায় এবং সেখান থেকে শিক্ষকদের কে কীভাবে গবেষক হিসেবে এবং অন্যান্য কাজে কীভাবে ডেভেলপ করা যায় সেটার বিষয় নিয়ে। এখন যদি কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কমেন্ট করা হলো সেই কমেন্টটার পিছনে হয়তো অনেকগুলো রিজন থাকতে পারে। উনি কিভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়কে, আসলে কি বিশ্ববিদ্যালয়ের মানের অবনয়ন ঘটছে কিনা বা মান আগের চেয়ে খারাপ হয়েছে কিনা, সেটা যদি চিন্তা করতে চাই এটা আসলে কথা সাধারণ পার্সপেক্টিভ, জেনারেল ধারণা থেকে আমি বলতে পারি যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেও বলতে পারি যে এই যে কম্প্যারিজনের জায়গা, যখন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এসেছি দুই মডালিটিসে চলে। আমরা টারশিয়ারি এডুকেশনে যখন আমরা কাজ করতে যাই যে 1993 সালে প্রথম হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করে, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসাবে। কিন্তু তার আগে যদি আমি চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত। তো এই যে প্রতিষ্ঠাকালের যে সময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই বাংলাদেশের নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় ছিল এবং এটা নিয়েই হাইপ কাজ করেছে। কিন্তু 93 সালে আসার পর থেকে এরপর ব্র্যাক ইউনিভার্সিটি এবং অন্যান্য 104, 5, 110, এখন আমি শিওর না 114 ইউনিভার্সিটি হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিস যেগুলো এসছে, অন্যান্য ইউনিভার্সিটিস আসছে। তো আমি অনেক জায়গায় হচ্ছে ববি হাজ্জাজ সাহেব যিনি আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি ওপিনিয়ন দিয়েছেন, আমি তার ওপিনিয়নের জায়গায় কিছু অংশে এগ্রি করি এবং কিছু অংশে হয়তো বলবো যে এইভাবে না বলে আরেকটু ডিফারেন্ট ওয়েতে বলা যেত। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে ইগো ক্ল্যাশের মাঝখানে পড়েন যখন, যে তারা চিন্তা করেন তাদের সুপিরিয়রিটি, যে আমরাই সর্বেসর্বা, আমরা সর্বশ্রেষ্ঠ বা আমরাই সবচেয়ে ভালো। এই যে একটা তাদের মধ্যে এই বোধটা তৈরি করে দেওয়া হয় অনেকটা হচ্ছে যে আমি যদি অ্যাচিভ করতেও নাও পারি, এটা আমার প্রাইড, এটা আমার রক্ষা করতে হবে, সেই হিসাবে লিগেসি অনুযায়ী ক্যারি অন হয়। কিন্তু এটা তো অ্যাকসেপ্ট করতে কোনো দোষ নাই যে আমাদের টোটাল এডুকেশন সিস্টেম ডেভেলপমেন্টের জায়গা আছে অনেক, এবং টারশিয়ারি এডুকেশনে তো এটা খুবই বেশি দরকার। এখন কথা হচ্ছে যে গবেষণা নিয়ে কথা হচ্ছিল, গবেষক কিভাবে তৈরি করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে অবদান রাখতে পারছেন কিনা। আপনি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন ময়মনসিংহের, সো তাদের যদি আপনি গবেষণার জায়গা দেখেন, তারা কিন্তু আমাদের দেশ বাংলাদেশ হওয়ার পরে তাদের ধান গবেষণা থেকে শুরু করে কৃষি আবাদি জমি যে গবেষণাগুলোর জায়গায় আছে সেখানে কিন্তু বিশাল অবদান রেখেছেন এবং কৃষি ক্যারি অন হয়ে আসছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণার জায়গা সেটা কি আসল কথা আমরা ঠিকভাবে কভার করতে পারছি কিনা। আমি যদি বলি যে সায়েন্স ফ্যাকাল্টিতে কিছু অংশ হচ্ছে বা আমি যেহেতু শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ছিলাম, তো এখানকার গবেষণার জায়গা আছে সেটার জায়গা, কিন্তু আসলে এটা মেইন যে আমাদের ডেভেলপমেন্টে আমাদের উন্নয়নের যে জায়গাগুলো আছে সেখানে এই অবদান কতটুকু রাখতে পারছে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আমার কথা হয়তো একটু লম্বা হয়ে যাবে কারণ অনেকগুলো জিনিস নিয়ে কথা বলতে হবে। আমি জাস্ট আমার ভেন্টিংয়ের জন্য কথা বলছি পার্সোনাল জায়গা থেকে এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। তো এরপরে যদি আমি চিন্তা করতে চাই যে এই যে গবেষক যারা আছেন বিশ্ববিদ্যালয়ের,
এখানে কি শুধুমাত্র গবেষণার জন্য আছেন, বা সেই গবেষণা নিয়ে ব্যস্ত আছেন, আবার শিক্ষকদেরকে সেই পড়ালেখাও করতে মানে রেগুলার একাডেমিক ক্লাসও কন্ডাক্ট করতে হচ্ছে, এবং সেই কোর্স লোডের ব্যাপার আছে যে এই কোর্স লোডগুলো কতখানি হচ্ছে। তো সেখান থেকে যদি ডেভেলপমেন্টের জায়গা এসে থাকে, এবং এরপরে দেখা যায় যে আমাদের শিক্ষকগণ অনেকেই আছেন যে অনেক রিসার্চ প্রজেক্টের সাথে কাজ করে থাকেন, সাথে সাথে তাদের একাডেমিক কাজ চলতে থাকে। এখন এই যে গবেষণা করছেন সেও কিন্তু এক ধরনের অবদান রাখছেন। যখন এই গবেষণা করতে থাকেন অনেকগুলো ফান্ডেড অন্যান্য এনজিওর সাথে কোলাবোরেশন করে কাজ করেন। এখন এই সময়টাতে তার শিক্ষাদান, শ্রেণীকক্ষে শিক্ষাদানের যে জায়গাটা আছে সেটা কম্প্রোমাইজ হচ্ছে কিনা, যদি সেটা কম্প্রোমাইজ হয় সেটাকে মিটিগেট করার জায়গা আছে কিনা সেটা দেখতে হবে। এবং এই যে শিক্ষকদের যে প্রমোশনগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এখন এই প্রমোশনগুলো আসল কথা তার রিসার্চ সাইটেশন, তার প্রজেক্ট ওয়ার্ক, তার কন্ট্রিবিউশনের উপর বেস করে হচ্ছে কিনা। এটা তো আসল কথা কিছু একাডেমিক স্কেলে ক্যারি অন হওয়ার কথা, কিন্তু সেইখানে যদি না হয় তাহলে আপনি একটা স্যাচুরেশন পয়েন্টে গিয়ে পৌঁছাবেন, যে এই পয়েন্টে গিয়ে আপনার একে হতে পারে যে আপনার রিক্রুটমেন্টে সমস্যা আছে, একে হতে পারে আপনার কোয়ালিটি রিক্রুট যারা আসছেন তাদেরকে ডেভেলপ করা, ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিং দেওয়ার জায়গায় ইরোর রয়েছে যে সেখানে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে না। আচ্ছা, এই ট্রেনিংয়ের পয়েন্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলাম এবং আমি যখন সেন্টার অফ এক্সেলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিং নিয়ে কাজ করছিলাম একটা বিশ্ববিদ্যালয়ের, এবং সেটার একটা কাজ ছিল যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিদের শিক্ষকদেরকে নিয়ে এসেও আমরা ট্রেনিং দিতাম, যারা একেবারে ফ্রেশ রিক্রুট, যারা টিচার হতে এসেছেন, হয়তো যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে টপার হয়ে আসছেন তার ডিপার্টমেন্টের, এখানে রিক্রুটমেন্ট প্রসেস কভার করে টিচার হিসেবে এসছেন। এখন এই যে টিচারগুলো যে যারা হচ্ছেন তারা ক্লাসে যখন পড়াতে যাচ্ছেন তাদেরকে আসল কথা প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে, টিচিং কোর্স কভার করানো হয়েছে। সে হয়তো ফিজিক্সে খুব ভালো হতে পারে, সে ম্যাথমেটিক্সে খুব ভালো হতে পারে, স্ট্যাটিস্টিক্সে খুব ভালো হতে পারে, বাট একজন ভালো টিচার হতে গেলে যে কোয়ালিটিসগুলো দরকার হয়, সে ক্লাসরুমে কিভাবে কন্ডাক্ট করবে, তার কারিকুলাম হ্যান্ডলিং কিভাবে হবে, ক্লাসরুম অ্যাসাইনমেন্টগুলো অ্যাসেসমেন্ট কিভাবে করবে, স্টুডেন্টের সাথে যে বিহেভিয়ার, কজ আপনি হচ্ছে সেখানে আপনি কানেক্টেড কিভাবে থাকবেন, তাদের সাথে কোন বিহেভ করা যাবে কি করা যাবে না, এই যে বিষয়গুলো আছে এগুলো তো আসলে কোথাও গ্রুম আপ করার জায়গা। আপনি যদি তাদেরকে ট্রেনিং না দেন, তাদেরকে যদি বিনা ট্রেনিংয়ে সরাসরি আপনি ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট হলো সাথে সাথে আপনি টিচিংয়ে নিয়ে আসলেন এবং তাকে কোনো ট্রেনিং দিলেন না টিচিংয়ের ব্যাপারে, তার টিচিং কোয়ালিটি ফল করবে। তো এদিকে আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এই জায়গাটা খুব ভালোভাবে কাজ করেছে, রাদার পাবলিক ইউনিভার্সিটিতে একটা এজ ওল্ড ট্রেডিশনাল চিন্তা আছে যে শিক্ষক যারা হবেন তারা পড়াতে পড়াতে শিক্ষক হবে, সবচেয়ে ভালো স্টুডেন্টই সবচেয়ে ভালো টিচার হবে। অনেক ক্ষেত্রে এই জিনিসটা আসল কথা ঠিক না, অনেক ক্ষেত্রে এটা হয় না। কারণ আপনি যদি এই যে শিক্ষক হওয়ার জন্য, শেখানোর জন্য, সবসময় আপনার যদি স্কুলের কথাই চিন্তা করেন, আপনি স্কুলে কি দেখেছেন সব ফার্স্ট বয় সবচেয়ে ভালো বোঝাতে পারে? অনেকের এই ক্যাপাসিটি না থাকতে পারে, আবার তার দেখতে পারেন যে তার হয়তো রিসার্চ ক্যাপাসিটি ভালো বা তার ফিল্ডে তার কাজ করার ক্ষমতা অনেক ভালো। তো এই যে কাজ করার ক্ষমতা ভালো, তাকে তো সেই জায়গায় নার্চার করতে হবে, তাকে তো আপনার সেই জায়গায় দিতে হবে। আপনি টিচিংয়ে নিয়ে আসছেন, তাকে টিচিংয়ে ট্রেনিং দিচ্ছেন না, তাকে ক্লাসরুমে দিচ্ছেন, এবং সেখানে যখন আপনি এই যে স্টুডেন্ট এবং টিচারের এগ্রিমেন্ট হচ্ছে, ক্লাসরুম ইজ দ্যাট এগ্রিমেন্ট পয়েন্ট, এবং সেটা আপনি কারিকুলাম দিয়ে তাকে এই এগ্রিমেন্টের মধ্যে এনেছেন, কিন্তু সেখানে যদি আপনি তাকে প্রপার ট্রেনিং না দেন তাহলে আপনি আসল কথা ভালো গ্র্যাজুয়েট প্রডিউস করবেন না, আপনি ভালো গ্র্যাজুয়েট তৈরি করতে পারবেন না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি তখন দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আসল কথা সামগ্রিক পরিবেশ থেকেও আপনি শিখেন। যেমন আমার ক্লাবিং ছিল, ক্লাবে অ্যাক্টিভ ছিলাম, টিএসসি সেন্ট্রিক, আমাদের ইউনিভার্সিটি সেন্ট্রিক, এবং তার সেন্ট্রাল যেগুলো ক্লাবগুলো ছিল, তারপরে আমার ডিপার্টমেন্টে যে ক্লাবগুলো ছিল, প্রোগ্রামগুলো যেগুলো ছিল, এই যে অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে মিট হওয়া, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে একসাথে ফিল্ম ফেস্টিভ্যাল করা, একসাথে ডিবেট করা, একসাথে পাহাড়ে চড়া, তো এই যে জায়গাগুলো আছে না, এখানে আপনি ইন্টারচেঞ্জ করেন আপনার ডিপার্টমেন্টাল ইন্টারডিসিপ্লিনারি যে নলেজ এক্সচেঞ্জ হয়, সেখান থেকে স্টুডেন্টরা শেখে। এই জায়গাগুলোকে নার্চার করতে দেয়া, এই জায়গাগুলো যদি নার্চার প্রপার হয়, এটা পাবলিক হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সব জায়গায় এটা ডেভেলপ করবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এই কথাগুলো কেন বলা হলো? প্রথমত বলি যে এই যে ট্রেনিংয়ের ব্যাপারটা যেটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন টিচার নিয়োগ হয় এবং এই যে সরকারি, আমি যখন আরেকটা কথা বলেছিলেন যে ইউজিসি থেকে একটা প্রজেক্ট কভার করা হয়েছে যে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে, সেটার পিছনে কাজ করার সুযোগ হয়েছিল।
কিন্তু দেখা গেল যে এই ইমপ্লিমেন্টেশনটা কি ঠিক আছে কিনা, এই মাইন্ডসেটটা কি ঠিক আছে কিনা। আমি যদি এই যে এখন একটা সমালোচনা নিতে পারি না যে কোনো একজন আমাদের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী কমেন্ট করেছেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানের এই অবস্থা, তার কাছে মনে হচ্ছে এই পারসেপশন কিন্তু শুধু তার একার না, এই পারসেপশন অনেকের। যখন আমি নিজে এসেছি, নিজে ভার্সিটি থেকে কমপ্লিট করে বাইরে এসেছি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে এসে যখন এই কম্পিটিশনের জায়গা দেখছি, সেখানে আমি দেখতে পাই যে এখানে অনেকগুলো ইরোর আছে, যে আসলে তারা সেইভাবে গ্রুমড আপ হয় না, হওয়ার জায়গা থাকে না, ওই যে অ্যাক্সেসটা থাকে না। অনেক সময় বন্ধুদের সাথে কথা বলার সময় একদিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি যদি 70 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি, সেখানে একটা পার্থক্য দেখি। পার্থক্য হচ্ছে 70 সালে ঢাকা শহরের যে উচ্চ শ্রেণীর যারা ছিলেন, উচ্চবিত্ত যারা ছিলেন, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার ফলে হতো কি, যে একেবারে যারা উচ্চবিত্ত থেকে এসছেন, মধ্যবিত্ত থেকে এসছেন এবং একেবারে নিম্নবিত্ত থেকে উঠে এসছেন, তারা যখন একই ক্লাসের মাঝখানে ক্লাস করতে থাকেন বা তাদের এই পড়ালেখার জায়গাগুলো, এই এক্সচেঞ্জগুলো ভালো হয়। তারা একই ক্লাসের মাঝখানে, যেমন উচ্চবিত্তের যারা আছেন তারা যেরকম বুঝতে পারেন এবং মধ্যবিত্তরাও সেরকম এই মিডল গ্রাউন্ডে প্লে করেন, এবং একেবারে যারা গ্রাম থেকে এসছেন তাদের এই যে আইস ব্রেকিংটা খুব ভালো হয় এবং তারা আসলে কোথাও রুট লেভেল থেকে হোল কান্ট্রিকে ওন করার জায়গা থাকে। কিন্তু দেখা গেল বর্তমান প্রেক্ষাপটে আমি যদি এসে দেখি যে অনেক উচ্চবিত্ত যারা আছেন তারা এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইচ্ছা করে যেতে চান না। তাদের কাছে অপশন কি আছে? তাদের কাছে অপশন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিস, যেগুলো টপ টায়ারে আছে এবং তাদের কাছে ওই জায়গাগুলো, এনভায়রনমেন্টগুলো সেফ মনে হয়। আমার সময় আমার সাথে যখন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার সাথে কিছু ফ্রেন্ড ছিলেন 10-12 জন, তারা সরাসরি নটরডেম কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য দেন নাই বা যান নাই, এনএসইউয়ে চলে গেছেন বা আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে চলে গেছেন। সো এই যে তারা আসতে চায় না বা তাদের এই আসার অনীহা, সেটা হচ্ছে অনেকগুলো কারণে হতে পারে। এই যে সেশন জট, পলিটিক্স, গেস্ট রুম কালচার, এগুলো গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো হয়েছে। তো এই জায়গা থেকে যখন আপনি একটা ফ্রি এনভায়রনমেন্ট পাচ্ছেন, সেখানে এই যে উচ্চবিত্ত যে গ্রুপটা আছে তারা সেখানে চলে যাচ্ছে এবং সেইখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আপনি ওই যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের যে আগে যে ব্লেন্ড হতো, সেই ব্লেন্ডের জায়গাটা নাই, কালচারালি অ্যাডাপ্ট করার যে জায়গা থাকতো সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। তো এইখানে স্টুডেন্টদের কোয়ালিটি ফল করছে, কিছু অংশে ফল করছে। এটা ওই যে আমি এটা বলার পিছনে রিজন হচ্ছে ওই যে আমি আউট অফ দ্য ক্লাসের কথা বলেছিলাম। এখন ইন ক্লাসরুম ডেভেলপমেন্টের জায়গাগুলো কোথায়? ইন ক্লাসরুমে আমি প্রথমত বললাম যে ট্রেনিংয়ের ব্যাপারটা, যে আমি যদি টিচারকে রিক্রুট করি, তাকে যদি আমি প্রপার ট্রেনিং না দিই, তাহলে আমি তার কাছ থেকে কি আউটকাম পাবো। এরপরে আসি যে আমি আসলে বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চার চাচ্ছি কিনা। এইটা তো গভর্নমেন্টের ম্যান্ডেটে থাকতে হবে যে গভর্নমেন্ট আসলে চায় কিনা, তারা আসলে কোথাও ইন্ডাস্ট্রি আসলে চায় কিনা। এখন ইন্ডাস্ট্রি যদি চায়, সেই রকম করে তো আমার প্রডিউস করতে হবে ইউনিভার্সিটি থেকে। আপনি কি রিসার্চ সেন্ট্রিক কাজে যাবেন না একাডেমিক সেন্ট্রিক কাজে যাবেন? আপনার যে কারিকুলাম, ওই যে শিক্ষা প্রতিমন্ত্রীর এই কথা আবার বলি যে উনি বিবিএর কথা বলেছেন, তারপরে হচ্ছে সিএসসির কথা বলেছেন। সো এই কারিকুলামগুলো আসলে কি আমার ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট কিনা, আমার ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো চাচ্ছে কিনা। এটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বোথ দ্য কেসেস, যে দুই জায়গায় এইটা হচ্ছে মেজর প্রবলেম আমাদের এডুকেশন সিস্টেমের জন্য। আমি জানি না যে আমার গ্র্যাজুয়েট, যখন একজন ফার্মাসিস্ট গ্র্যাজুয়েট প্রডিউস হবে, গ্র্যাজুয়েটের কাছ থেকে আপনি কী কী কোয়ালিটি চান। এটার জন্য আপনাকে দরকার হচ্ছে অপসনিনের কাছে যাওয়া, বেক্সিমকো ফার্মার কাছে যাওয়া বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের কাছে যাওয়া, এবং তারা এসে বলতে পারবে যে আমার ইন্ডাস্ট্রির এই ডিমান্ড দরকার, আমার এরকম দরকার। তখন আমরা সেখান থেকে এটাকে প্রডিউস করতে পারবো, বা আমি তখন কারিকুলামটাকে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করতে পারবো, যেন সেখান থেকে গিয়ে সে চাকরি কভার করতে পারে। তো এই যে জায়গাটা, সেটা যদি না করা হয় এবং সেই গবেষণা যদি ঠিকমতো না আগানো হয়, তখন আমাদের এরর থাকবে। এবং এই যে যখন এরকম আমাদের কমেন্ট হবে, এবং আমি দেখে অবাক হই, আমি মনে হয় মাঝখানে এত ছিলাম যে আমাদের সবার টার্গেট যদি ঢাকায় বিশ্ববিদ্যালয় থেকে হয় যে বিসিএসে যেতে হবে, MP3 পড়তে হবে, নিজের কোর্সের পড়া বাদ দিয়ে দেখা গেল যে আমি শুধু বিসিএস এর জন্য গাইড পড়ছি,
বা আমি বিসিএস এর জন্য এমন ডিপার্টমেন্ট নিচ্ছি, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যেখানে আমার প্রেশার কম হবে মাস্টার্সে, কারণ আমি ব্যাচেলারের অনার্সের সময় কভার করে ফেলেছি, মাস্টার্সের সময় আমি জাস্ট নাম খাওয়াস্তে একটা ডিগ্রি নিব এবং আমি হচ্ছি বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার বা এরকম জায়গায় এই যে ক্যাডার সার্ভিসের পাওয়ার প্র্যাকটিসগুলো যাওয়া, এটাও আরেকটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস। কারণ ইউনিভার্সিটির কাজ তো আপনার সচিব তৈরি করা, শুধু সচিব তৈরি করা বা এরকম কাজ তো না যে আমি অ্যাডমিন ক্যাডারে পাঠালাম বা পুলিশ ক্যাডারে, হ্যাঁ হবে, কিন্তু দ্যাট শুডেন্ট বি দ্য মেজর টার্গেট। সো আমার যখন স্টুডেন্টরা ঠিকই করে নেয় যে এইটা আমার সোশ্যাল স্পেকট্রাম যেটা আমি বড় হয়েছে সেখান থেকে ভাঙার রাস্তা হচ্ছে আমার এইটা এবং এই শিক্ষা দিয়ে আগাতে যাব, তখন আসল কথা আপনি কোয়ালিটি রিসার্চ পাবেন না। কোয়ালিটি রিসার্চ যদি পেতে হয় তখন আপনার যে জায়গায় আপনার ফান্ডিং দরকার, যে আমি এই জায়গাটাকে আমার কোর এরিয়া এই জায়গায় আমার ডেভেলপ করতে হবে, তখন আমি সেখান থেকে পাবো। তো মোট কথা হচ্ছে যে আমি ওনার সাথে এই পয়েন্টে এগ্রি করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কমেছে, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তাদের কাছে বলছেন এবং সেটার জন্য উনি ক্ষমা চাচ্ছেন, বলছেন যে উনি উইথড্র করছেন, সেটা আসল কথা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে প্রেশার দেওয়ার জন্য, কিন্তু তারা সেলফ রিয়েলাইজেশন করছেন না। সেলফ রিয়েলাইজেশনের জায়গায় 1993 সালের পর থেকে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হওয়া শুরু করলো, তারা এখন কোন লেভেলে এসে দাঁড়িয়েছে যে তাদের কম্প্যারিজনে আপনি চলে আসেন, তার অর্থ হচ্ছে যে আসলে আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে এবং আপনার ডেভেলপ করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব যে জায়গাগুলো আছে সেখানে নেতৃত্ব তারা দিয়েছে। তো এখন আমি যদি সেই ভুল একটা অহমিকায় ভুগি, যে এই অহমিকায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার নামে আমি প্রাচ্যের অক্সফোর্ড, আমার যা কিছুই হোক আমি পলিটিক্যালি নিয়োগ দিব, পলিটিক্যালি আমার কাজ কারবার হবে, সিস্টেমের চেঞ্জ হবে না, আমরা রিসার্চের দিকে যাব না, বা একাডেমিয়া এবং রিসার্চের জন্য যে আলাদা আলাদা জায়গা দরকার এই সেম টিচারদের সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে কিনা, যারা রিসার্চের জন্য ডেডিকেটেডলি টাইম দিবেন তাদেরকে একাডেমিয়া থেকে একটু বা ওই যে রেগুলার ক্লাস থেকে একটু ছাড় দেওয়া যায় কিনা, এবং যারা এই যে ন্যাশনাল লেভেলে যে টিচারগুলো প্রজেক্টের জন্য কাজ করছেন, আমি আসলে কথা আমার আইআর এর জায়গা থেকেই বলছি যে আমাদের এমন কিছু শিক্ষক আছেন যারা অন্যান্য অনেকগুলো এনজিওর প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং তারা দেশের জন্য কন্ট্রিবিউট করছেন। সো এই যে দেশের জন্য যে তারা কন্ট্রিবিউট করছেন সেই কন্ট্রিবিউশনগুলোকেও অ্যাকনলেজ করা এবং ইউনিভার্সিটি সেটা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা, সেটাও একটা বড় একটা জায়গা, যে আসল কথা আমি সেটা পারছি কিনা। আমি যদি সেটা না পারি তাহলে তো শিক্ষা প্রতিমন্ত্রী ভুল কিছু বলেন নাই। আপনি হচ্ছে কারিকুলাম ডেভেলপ করবেন না, আপনি রিসার্চ পাবলিকেশনের দিকে যাবেন না, আপনার পাবলিকেশন নিয়ে বাইরের দেশে আলোচনা হবে না, আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম ভালো থাকবে না, আপনি ডেভেলপ করে নতুন কোনো কিছু ডেভেলপ করে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে অ্যালাইনমেন্টের জায়গা সেখানে অ্যালাইনমেন্ট করবেন না। আপনি চা, সিঙ্গারা, সমুচা টিএসসিতে কি কত দামে পাওয়া যায় সেটা দিয়ে আপনি বিশ্ববিদ্যালয়কে চিন্তা করবেন। আপনার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস টিমের অবস্থা ভালো থাকবে না এবং এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে মানুষ নিরাপদ ফিল করবে না, এবং যারা আসবে তারা চিন্তা করবে যে একেবারে এখান থেকে আমার বের হয়ে টাকা পয়সা ইনকাম করতে হবে, সেখান থেকে যাবে। শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে সেই জায়গাগুলো আসবে যে শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে আমার টাকা পয়সা ইম্পর্টেন্ট। তারপরে যখন আমি এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ওই যে উচ্চবিত্ত যাদের কাছে বললাম, তারা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যে প্রাইভেট ইউনিভার্সিটি অথবা বাইরে পড়াতে যাবেন এবং তারাই পরবর্তীতে আসবেন, এই যে জায়গাটা, আপনি এই জায়গাটাকে তো সেভাবে আকৃষ্ট করতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, আপনি সেফটি সিকিউরিটি এনশিওর করে তাদেরকে সেই একাডেমিক চর্চাগুলো করার জায়গা দিতে পারছেন না। তো এই যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কথা বলা, বা আমি কাউকে একজনকে পেলাম যে যিনি যেরকম ওপিনিয়ন দিয়েছেন আমি তাকে আটকে ধরলাম যে না উনি কেন বলেছেন এটার জন্য মানববন্ধন করতে হবে, এটা তো আমার কাছে মনে হয় যে ঠিক না। আমার কাছে মনে হয় যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা যদি আপনি পরিবর্তন করতে হয় তাহলে খুব দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের কারিকুলামগুলোকে চেঞ্জ করতে হবে, টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাদেরকে প্রপার রেমুনারেশনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে রিসার্চ অ্যালাইনমেন্টে যেতে হবে, পাবলিকেশন দেখতে হবে, তাদের প্রমোশনের জন্য তারা কন্ট্রিবিউশন কী করছে, দেশের জন্য কন্ট্রিবিউশন কী করছে, ওয়ার্ল্ডের জন্য কন্ট্রিবিউশন কী করছে, সেই জায়গাগুলো মেজার করতে হবে।
তখন না আপনি ইউনিভার্সিটি হিসেবে ডেভেলপ করতে পারবেন। আপনার রিসোর্সেস আছে, আপনার অনেকগুলো উইংস আছে, সেই জিনিসগুলোকে তো আপনার একসাথে মিলে কাজ করতে হবে। আপনি পাবলিকেশনের জন্য পাবলিকেশন করলেন, সেই পাবলিকেশনের কোয়ালিটি ইনপুট থাকলো না দেশ জাতির জন্য বা সারা বিশ্বের জন্য, তাহলে কি আপনি আসল কথা সেই বিশ্ববিদ্যালয়ের জায়গাটায় ঠিক থাকলেন? আমি তো দেখি প্রাইভেট ইউনিভার্সিটির এই জায়গাগুলোতে অনেক ডেভেলপ করছে, স্টুডেন্টরা যারা আসছে তারা তাদের মতো কাজ করছে, অলওয়েজ একটা পেইড মেন্টালিটি এখানকার ফ্লজও আছে। এমন না যে প্রাইভেট ইউনিভার্সিটি খুব ইজিলি চলছে, সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি খুব ভালো চলছে, এমনও অনেক জায়গায় আছে যে ডিগ্রি সোল্ড আউট হচ্ছে। তো সেগুলো নিয়েও কথা হতে পারে যে আই এম পেইং অ্যান্ড আমাকে ডিগ্রি কভার করে দেওয়া হবে। তো এরকম ইউনিভার্সিটিও আছে। তো শুধু যে এরকম কিছু দুই একটা এক্সাম্পল দিয়ে আমি টোটাল ইউনিভার্সিটিকে হাইলাইট করে বলবো এমনও না, এবং পাবলিক ইউনিভার্সিটির এই শর্টকামিংগুলো অ্যাকসেপ্টই করবো না। আমি চিন্তাই করতে থাকবো যে আমি সব সময় খুব ভালো আছি এবং আমি খুব ভালো, আমাকে নিয়ে কেন কথা বলবে। আপনি কম্প্যারিজনে আসেন না, আপনি মার্কেটে আসেন। আমি এমনও পাবলিক ইউনিভার্সিটি দেখেছি যারা তাদের অ্যালামনাই মেনটেন করে, তাদের কোরাম মেনটেন করে যে এই ইউনিভার্সিটির ভাই ব্রাদার এসছেন, এবং এরকম কি বলবো, এক দুটো ইউনিভার্সিটির খুব ফিক্স আছে যে ও এই এততম ব্যাচ, তারা সেন্ট্রালি অর্গানাইজ করেন প্রোগ্রাম, কিন্তু তারপরে তারা ওই যে অ্যালাইনমেন্ট মেনটেন করে যান, যে তারা তাদের নেটওয়ার্কে দেন। কম্প্রোমাইজ হচ্ছে না, এখানে তো কম্প্রোমাইজ হচ্ছে, এখানে তো আপনি কোয়ালিটির জায়গা দিচ্ছেন না, আপনি আপনার ভাই ব্রাদারকে জবে ইনপুট দিচ্ছেন। তো প্রত্যেকটা জায়গায় যখন আপনার কাজ করার সময় হবে এবং আপনার যখন এদিকে আগাতে হবে, আপনার মেনে নিতে হবে, আপনার সমালোচনা সহ্য করতে হবে এবং সমালোচনা সহ্য করে সামনের দিকে আগাতে হবে। শিক্ষা প্রতিমন্ত্রী যদি বলে থাকেন যে এই জায়গায়, আমি বলবো যে এটা পপুলিস্ট ওপিনিয়নের চেয়ে কিছু জায়গায় তো ডেফিনেটলি ফ্যাক্ট আছে, বাট এই কম্প্যারিজনের জায়গায় ডেভেলপ করার দায়িত্বগুলো কাদের? দায়িত্বগুলো তো আপনাদেরই। যারা আছেন তারা কাজ করবেন, এবং কী কী পয়েন্ট আউট তাদেরকে শুধু যদি আমি ওই মেন্টালিটি রেখে বলি যে না আপনাদের দিয়ে তো কিছু হয় না, আপনারা কোচিং সেন্টার, আপনারা কোন জায়গা থেকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, এটার পিছনে কি প্রবলেম আছে সেটা তো মানতে হবে। আপনারা যদি এই গ্র্যাজুয়ালি চেঞ্জগুলো না করতে পারেন তাহলে তো কোনো লাভ নেই। দেখা যাবে যে সেই ডিফারেন্স থাকবেই, এবং প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিকে সামনাসামনি দাঁড় করিয়ে দিবেন। কিছু কিছু কেসেস আমার দেখা উচিত যে প্রাইভেট ইউনিভার্সিটিতে কীভাবে ভালো করছে, পাবলিক ইউনিভার্সিটিতে কীভাবে ফল করছে, পাবলিক ইউনিভার্সিটির কোন কোন জায়গায় ভালো হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটি সেই জায়গাগুলো কভার করতে পারছে না। সো আমার মনে হয় যে এটা এখন হাই টাইম দেখার, এই ডিবেটে যাওয়ার চেয়ে যে কেন কম্পেয়ার করলো, কেন বললো। আপনি যদি কোচিং সেন্টার লেভেলে চলে আসেন, দিস ইজ ইয়োর ফল্ট, অ্যান্ড সেই ফল্ট নিয়ে কাজ করেন। আপনি যদি এটা এই ইউনিভার্সিটির অ্যালামনাই হন, আপনার রিকগনিশন দিতে হবে। আমি আমার ব্যাচেলর ডিগ্রির 40টা কোর্সের জায়গায় আমি কি বলবো, আমি যদি চিন্তা করি যে আমার 10টা টিচার খুব ভালো ছিলেন, বাকি 30টা টিচারের ক্ষেত্রে আমি হয়তো ওই রকম কন্ট্রিবিউশন আরও বেটার হতে পারতো। এই যে ফিডব্যাক দেওয়ার যে জায়গাগুলো, সেই ফিডব্যাক দেওয়ার জায়গাগুলো তো অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট যদি না করেন তাহলে আপনি কীভাবে ডেভেলপ করবেন? আপনি অ্যাকসেপ্টই করলেন না, আপনি বললেন যে না এটা বলেছে, এটা টোটাল ভুল বলেছে। আই ডোন্ট নো, এই মাইন্ডসেট নিয়ে আগালে আসল কথা আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছবো কি না, এটা আমার কোশ্চেন থেকে গেল। সো আশা করি, জাস্ট এটা আমার নিজের ওপিনিয়ন ছিল, নিজের মতামতের জায়গা থেকে বলছিলাম। আমি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হিসেবে কী আশা করি এবং কীভাবে আরও ভালো করা যেতে পারে, এবং আমি একাডেমিয়াতে কী কী অবদান রাখার জায়গা আছে, এবং এই যে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অ্যালাইনমেন্টেন আমার কারিকুলাম ডেভেলপমেন্ট, আমার টার্সিয়ারি এডুকেশনাল ডেভেলপমেন্টের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো নিয়ে আরও অনেক কাজ করার জায়গা আছে এবং ডেভেলপ করা পসিবল। সো এই সমালোচনাগুলোকে পজিটিভলি নিয়ে আমাদের আরও সামনে আগানো দরকার এবং আগানো যেতে পারে।